এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তোমাদের ইয়ার ফাইনালকে সামনে রেখে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের 3টা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আজকে আলোচনা করব। তো ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টার, যে 3টা চ্যাপ্টার আজকে আলোচনা করা হবে তার মধ্যে আছে হচ্ছে ত্রিকোণমিতি, তারপরে আছে হচ্ছে অন্তরীকরণ এবং ম্যাট্রিক্স ও নির্ণয়। ঠিক আছে, আর আমাদের আরেকটা লেকচার কিন্তু গতদিন আপলোড হয়ে গেছে, শিখর ইউটিউব চ্যানেলেই পাবা। সেই লেকচারে আমরা বিন্যাস, সমাবেশ, সরলরেখা এবং বৃত্তের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেগুলো তোমার আসার মতো ঘুরে ফিরে প্রায়ই আসে, ইয়ার ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো আলোচনা করছি। তো তোমরা চাইলে ওইটাও দেখে নিতে পারো। আর মেন্টর হিসেবে আমি আছি, আমি সৌরভ সাহা, পড়াশোনা করেছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্ট থেকে। ওকে, তাহলে আমরা শুরু করি। চলো, প্রথমেই শুরু হবে ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে। তো ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে সিকিউ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেই টপিক, সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স এবং ক্রেমারের রুলের সাহায্যে আমরা ইকুয়েশন কিভাবে সলভ করব সেই প্রসেসটা। আর বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের সহগুণক জানতে হয়। এই জন্য সহগুণক টপিকটাও রাখা, এবং অনুরাশি সহগুণক এই টপিকটা আসলে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা সিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সিকিউ এমসিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। বিপরীত ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স এমসিকিউতে অনেক আসে। আর অনুরাশি সহগুণক হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে গেলে সহগুণকের কনসেপ্ট লাগে। ঠিক আছে, এছাড়াও ম্যাট্রিক্সের যে শ্রেণী বিভাগ আছে, বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, সেইখান থেকেও কিন্তু এমসিকিউতে খুবই কোশ্চেন আসে। তো চলো আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়মগুলো দেখি। তবে হ্যাঁ, বিপরীত ম্যাট্রিক্স জানতে গেলে আগে আমাকে অনুরাশি সহগুণকের কনসেপ্ট একটু ক্লিয়ার করে নিব। আবার এখান থেকেও এমসিকিউতে কোশ্চেন হবে। সো তোমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ, 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার টোটাল 9টা এলিমেন্ট আছে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে অনুরাশি আছে, একটা করে সহগুণক আছে। সো কিভাবে বের করব সেটা একটু দেখবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। এখানে আমি উপাদানগুলা লিখব প্রথম কলামে। উপাদানগুলা লিখব। দ্বিতীয় কলামে অনুরাশি লিখব। অনুরাশি ইংরেজি হচ্ছে মাইনর। আর তৃতীয় কলামে লিখব হচ্ছে সহগুণক। ঠিক আছে, সহগুণকের ইংরেজি হচ্ছে কোফ্যাক্টর। ওকে, তো প্রথমে এই উপাদান 2, এইটার অনুরাশি কত চলো একটু বের করে দেখি। তো 2 এর অনুরাশি বের করতে গেলে আমি 2 যেই সারিতে আছে সেই সারি আর সেই কলামটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যেটা থাকতেছে 2001, হ্যাঁ 2001, এইটাকে আমি একটা ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করব। এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করব। তো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি? 2 × 1 - 0 × 0 মানে 0, 2। ঠিক আছে, তাহলে 2 এর অনুরাশি হচ্ছে 2। সহগুণকটা পরে বের করতেছি, আগে অনুরাশিগুলো বের করে নিই। এবার আমি এই 1 এর অনুরাশি বের করব। তো 1 এর অনুরাশি বের করার জন্য 1 যেই সারিতে আছে সেই সারিটা ঢেকে দিব, যেই কলামে আছে সেই কলামটা ঢেকে দিব। তো থাকতেছে -1 0 3 1। তো এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা বের করব। 1 × -1 মানে -1, -3 × 0 মানে 0, তাহলে আসতেছে -1। ঠিক আছে, তাহলে অনুরাশি হচ্ছে -1। ওকে, ফাইন। এবার আমি এই 1 এর অনুরাশি বের করব। তো এই 1 বরাবর সারি এবং কলাম ঢেকে দিলে -1 2 3 0 এটা থাকতেছে। এটা নির্ণায়কের মান হচ্ছে 0 × -1 মানে 0, -3 × 2 = 6 মানে -6। সো এটা হচ্ছে -6। ওকে, এবার আমি -1 এর অনুরাশি বের করব। তো -1 যেই সারিতে আছে সেই সারি এবং যেই কলামে আছে সেই কলাম ঢেকে দিলে থাকতেছে হচ্ছে 1 1 0 1। এইটার নির্ণায়কের ভ্যালু হবে 1 × 1 - 0 × 1 = 1। এবার আমরা 2 এর অনুরাশি বের করব। তাহলে 2 এর সারি কলাম ঢেকে দিলাম, থাকতেছে 2 1 3 1। তাহলে এটার নির্ণায়কের ভ্যালু হবে 2 × 1 - 3 × 1, তার মানে হচ্ছে -1। তাহলে 2 এর অনুরাশি -1।
ঠিক আছে। এবার আমরা এই জিরোর অনুরাশি বের করে দেখি। জিরোর অনুরাশি, জিরোর সারি কলাম ঢেকে দিলাম, 2 ইন্টু 0 মানে 0, -3 ইন্টু 1 মানে 3, তাহলে থাকতেছে হচ্ছে -3। ওকে, এবার আমরা এই 3 এর অনুরাশি বের করব। তাহলে 3 এর সারি কলাম ঢেকে দিই, থাকতেছে 1 ইন্টু 0 মানে 0, 2 ইন্টু 1 মানে 2, এই দুইটার বিয়োগফল, দ্যাট মিনস -2। ঠিক আছে, তো 3 এর অনুরাশি -2। ওকে, এবার এই জিরোর অনুরাশি বের করব। জিরোর সারি কলাম ঢেকে দিই, থাকতেছে 2 ইন্টু 0 মানে 0, -1 ইন্টু 1 মানে -1, ইকুয়ালস টু হচ্ছে +1। এবার লাস্ট এলিমেন্ট এই 1 এর অনুরাশি বের করি। সো 1 এর সারি কলাম ঢেকে দিলে থাকতেছে 2 2 গুণ 4, -1 ইন্টু 1 মানে -1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 5। সবগুলো এলিমেন্টের অনুরাশি বের করে ফেলছি। এইবার সহগুণক কিভাবে বের করব? অনুরাশি আর সহগুণকের মধ্যে অনেক মিল আছে। ঠিক আছে, শুধুমাত্র অনুরাশির সাথে প্রপার চিহ্নটা যোগ করলেই সহগুণক পাওয়া যায়। তো আমি অনেক সময় বোঝানোর স্বার্থে এভাবে বলি যে সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি। চিহ্নটা কিভাবে বের করব এটা একটু বলি। একদম প্রথম সারির প্রথম কলামে যে উপাদানটা থাকে, একদম উপরের কর্নারে, হ্যাঁ বাম দিকের উপরের কর্নারে যে এলিমেন্টটা থাকে প্রথম সারির প্রথম কলামে, এই উপাদানটার চিহ্ন সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, এটা চিহ্ন হচ্ছে পজিটিভ। এরপরে যত ডানে যাব, প্লাসের পর মাইনাস, মাইনাসের পরে প্লাস, তারপরে আবার মাইনাস, মানে প্লাস মাইনাস করে অল্টার করবে। প্লাসের পাশেরটা হবে মাইনাস, মাইনাসের পাশেরটা হবে প্লাস, আবার প্লাসের নিচেরটা হবে মাইনাস, মাইনাসের নিচেরটা হবে প্লাস, আবার মাইনাসের ডান পাশেরটা হবে প্লাস, প্লাসের পাশেরটা হবে মাইনাস, আবার এই প্লাসের পাশেরটা হবে মাইনাস, মাইনাসের পাশেরটা হবে প্লাস। মানে তুমি যত পাশের দিকে যাও, সারি বরাবর যাও বা কলাম বরাবর যাও, কোনো অসুবিধা নেই, প্লাস মাইনাস সবসময় অল্টার করবে। ঠিক আছে, একটা যদি প্লাস হয় তাহলে তার উপরেরটা মাইনাস, নিচেরটা মাইনাস, বায়েরটা মাইনাস, ডানেরটা মাইনাস। ঠিক আছে, আবার একটা যদি মাইনাস হয় তাহলে তার উপরেরটা প্লাস, বায়েরটা প্লাস, ডানেরটা প্লাস, নিচে যদি কিছু থাকতো সেটাও প্লাস হইতো। তাহলে মনে রাখবার প্রথম সারির প্রথম কলামে যেটা আছে সেটার চিহ্ন হচ্ছে অলওয়েজ পজিটিভ, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে অল্টার করতে থাকবে। ঠিক আছে, এখন আসো 2 এর অনুরাশি হচ্ছে 2 এবং 2 এর চিহ্ন হলো পজিটিভ। 2 এর চিহ্ন হলো পজিটিভ। 2 এর চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে 2 এর অনুরাশি যা সহগুণকও তাই হবে। আরেকবার বলি, একটা উপাদান 2, সেই উপাদানের চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে তার অনুরাশিকে আমি +1 দিয়ে গুণ করব। +1 দিয়ে গুণ করে যে গুণফলটা পাবো সেটাই হবে তার সহগুণক। তো 2 এর অনুরাশি এবং সহগুণক দুইটাই সেম। এবার দেখো 1 এর অনুরাশি -1, কিন্তু 1 এর চিহ্ন হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে 1 এর চিহ্ন যেহেতু মাইনাস, সো 1 এর অনুরাশিকে আমি -1 দিয়ে গুণ করব। 1 এর অনুরাশিকে -1 দিয়ে গুণ করলে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে 1 এর সহগুণক। 1 এর অনুরাশি -1, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে পাবো হচ্ছে +1, তাহলে 1 এর সহগুণক হচ্ছে 1। এবার আসো এই 1 এর চিহ্ন প্লাস, তাহলে এই 1 এর অনুরাশিকে আমি +1 দিয়ে গুণ করব। +1 দিয়ে গুণ করলে আমি -6 পাচ্ছি। ঠিক আছে, একইভাবে এই -1, এই যে এই -1 যার চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -1 এর অনুরাশিকে আমি -1 দিয়ে গুণ করব। -1 এর অনুরাশিকে আমি -1 দিয়ে গুণ করলে গুণফল হবে -1। ঠিক আছে, একইভাবে 2 এর চিহ্ন পজিটিভ, সো 2 এর অনুরাশিকে আমি +1 দিয়ে গুণ করব। এই -1 কে আমি যদি +1 দিয়ে গুণ করি গুণফল -1ই হবে। ঠিক আছে, 0 অনুরাশি -3 আর 0 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে 0 অনুরাশিকে আমি -1 দিয়ে গুণ করব। -3 কে -1 দিয়ে গুণ করলে এটা হবে +3। 3 এর অনুরাশি -2 আর 3 এর চিহ্ন যেহেতু পজিটিভ, তাহলে 3 এর অনুরাশিকে আমি +1 দিয়ে গুণ করব, মানে এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, 0 অনুরাশি 1, 0 চিহ্ন নেগেটিভ, তাহলে 0 অনুরাশিকে আমি -1 দিয়ে গুণ করব।
চিহ্ন নেগেটিভ হলে -1 দিয়ে গুণ করব, চিহ্ন পজিটিভ হলে +1 দিয়ে গুণ করব। যেহেতু 0-র চিহ্ন নেগেটিভ, তাহলে 0-র অনুরাশিকে আমি -1 দিয়ে গুণ করলে গুণফলটাই হচ্ছে সহগুণক। একইভাবে 1-এর অনুরাশি 5 আর 1-এর চিহ্ন পজিটিভ, সো আমি 1-এর অনুরাশিকে +1 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমার সহগুণক। ঠিক আছে, সহজ করে যদি বলি যে চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে অনুরাশি আর সহগুণক সেম হবে। চিহ্ন পজিটিভ হলে অনুরাশি আর সহগুণক সবসময় সেম হবে। আর চিহ্ন যদি নেগেটিভ হয় তাহলে অনুরাশির সাথে একটা মাইনাস দিয়ে গুণ করলেই গুণফলটা আমরা সহগুণক পাবো আর কি। হ্যাঁ, গুণফলটাই হবে সহগুণক। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে ফেলছি। এখন এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এই এ ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা এখন বের করব। কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, বাংলা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স বের করব। ঠিক আছে, এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়? প্রত্যেকটা উপাদানকে তার সহগুণক দিয়ে রিপ্লেস করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটাই হচ্ছে মূল ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। যেমন এই 2 কে আমি 2 এর সহগুণক 2 দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, এই 1 কে আমি 1 এর সহগুণক 1 দিয়ে রিপ্লেস করলাম। এই 1 কে আমি এই 1 এর সহগুণক -6 দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, একইভাবে এই -1 কে আমি এই -1 এর সহগুণক -1 দিয়ে রিপ্লেস করলাম। এই 2 কে আমি 2 এর সহগুণক -1 দিয়ে রিপ্লেস করলাম। এই 0 কে আমি 0 এর সহগুণক 3 দিয়ে রিপ্লেস করলাম। এই 3 কে আমি 3 এর সহগুণক -2 দিয়ে রিপ্লেস করলাম। এই 0 কে 0 এর সহগুণক -1 দিয়ে রিপ্লেস করলাম। আর এই 1 কে 1 এর সহগুণক 5 দিয়ে রিপ্লেস করলাম। সো এইটাই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এখন এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমি যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করা মানে কি? সারিগুলোকে কলাম বানানো আর কলামগুলোকে সারি বানানো। ঠিক আছে, তো ট্রান্সপোজ করলে কি হয় চলো একটু দেখি। কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা আছে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি পাই? ট্রান্সপোজ করার নিয়ম হচ্ছে প্রথম সারিটাকে আমি প্রথম কলাম করে দিব, 2 1 -6, 2 1 -6। দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম করে দিব, -1 -1 3। তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম করে দিব, -2 -1 5। এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অনেক সময় কিন্তু একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারে যে নিচের কোনটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সও কিন্তু আমাদের শেখা হয়ে গেল যে সারিগুলোকে কলাম আর কলামগুলোকে সারি বানালে যেটা পাওয়া যায় সেটাই ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, এখন আসো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মেইন ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করে সেটাকে যদি আবার ট্রান্সপোজ করো তাহলে যেটা পাচ্ছ সেটাকে বলা হয় হচ্ছে মূল ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কি বলা হয়? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এইটাই হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে গেলে কি করতে হবে? প্রথমে কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব, তারপরে সেটাকে ট্রান্সপোজ করব, তাহলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন আমরা বিপরীত ম্যাট্রিক্সে যাব। তো বিপরীত ম্যাট্রিক্সে যাওয়ার আগে বিপরীত ম্যাট্রিক্স করতে গেলে আমার এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কনসেপ্টটা কাজে লাগবে, এই জন্য আগে দেখাই নিলাম। এখন বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, খুব ভালো করে এখান থেকে সিকিউ আসে, এমসিকিউ আসে, আর অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন আসে। তো আসো আমরা একটু দেখে নিই বিপরীত ম্যাট্রিক্স আসলে কি। একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সকে যদি এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করো তাহলে গুণফল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স দিয়ে যদি গুণ করো গুণফল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে সংজ্ঞা হিসেবে আমি বলতে পারি যেই ম্যাট্রিক্সকে না কোনো ম্যাট্রিক্সকে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় সেই ম্যাট্রিক্সটাকেই মূল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলে। কোনো ম্যাট্রিক্সকে যেই ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে মূল ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বলে। অথবা এইভাবে বলতে পারি, যদি এ ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে গুণফল যদি হয় আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে
বি ম্যাট্রিক্সটা অবশ্যই হবে এ ইনভার্স, ঠিক আছে? বি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এ ইনভার্স, মানে বি ম্যাট্রিক্সটাই হচ্ছে এর ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, এখন একটা ম্যাট্রিক্স এ, এইটার ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করব? বের করার নিয়ম হচ্ছে তুমি প্রথমে এ ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা। বের করার পরে এইটাকে তুমি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করবা সেটা কিন্তু আমরা এখানে দেখাইছি। প্রথমে এ ম্যাট্রিক্সটার কোফ্যাক্টরগুলো বের করবা, এরপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্স, সেটাকে ট্রান্সপোজ করলে আমরা পাবো এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, এখন খুব ভালো করে চিন্তা করো যে এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করতেছি। এখন এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে হরে কিন্তু 0 চলে আসবে, মানে এই জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে সব ম্যাট্রিক্সের কিন্তু ইনভার্স পাওয়া যায় না। কখন পাওয়া যায় না? যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় তখন ওই ম্যাট্রিক্সটার আর ইনভার্স পাওয়া যায় না। আর যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেই ম্যাট্রিক্সের একটা স্পেশাল নাম আছে, নামটা চাইলে একটু কমেন্টে লিখে দিতে পারো। স্পেশাল নামটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাদের কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসে অনেক সময় যে নিচের কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, 4টা অপশন দেওয়া থাকে। তাহলে কিভাবে বুঝবো? যেই 4টা অপশন দেওয়া আছে প্রত্যেকটার নির্ণায়কের মান বের করব। যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা 0 সেটাই হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু এখানে লিখে দিই যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স থাকে না, ইনভার্স থাকে না, ঠিক আছে? ওকে, এখন দেখো এইচএসসি পরীক্ষা আসা একটা ম্যাথ, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? এই ম্যাট্রিক্সটা যদি এ ম্যাট্রিক্স হয়, ধরে নিব এটা এ ম্যাট্রিক্স, টু 1 1 -1 2 0 3 0 1, এটাকে এ ম্যাট্রিক্স ধরে নিলাম। এবার এই এ ম্যাট্রিক্সটার প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো বের করব, প্রত্যেকটা উপাদানের সহগুণকগুলো এইভাবে বের করব, এবং সহগুণকগুলা দ্বারা, হ্যাঁ, সহগুণকগুলা দ্বারা আমি যদি প্রত্যেকটা এলিমেন্টকে রিপ্লেস করি তাহলে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে দেখো আমি তো প্রসেসটা এখানেই দেখাইছি, ওখানে না দেখাই, একই ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সটা কিন্তু একই ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে যাব এবং সেটাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। তাহলে আসো এই ম্যাট্রিক্সটার একবারেই লিখতেছি, হ্যাঁ, মাঝখানে স্টেপগুলো আগের পেজে আছে। এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে তোমার, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে তোমার এটা -2 -1 -2, তারপর 2 -1 -1, আচ্ছা এটা 2 -2 না, শুধু 2। আমার অনেক সময় স্লিপ অফ পেন হয়ে যায়, সো লাইভ ক্লাসে দেখা যায় স্টুডেন্টরাই কমেন্টে বলে দেয় ভাই এই লাইনটা ঠিক করতে হবে, বাট এটা তো ভিডিও করতেছি, সো কোথাও যদি স্লিপ অফ পেন হয় নিজ দায়িত্বে ঠিক করে নিও। ওকে, 2 -1 -2, 2 -1 -2, 1 -1 -1, 1 -1 -1, -635, -635, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, ঠিক আছে? আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হবে। এখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা আমার জানতে হবে। এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মানটা আসলে কি? তো নির্ণায়কের মান জানতে গেলে কি করতে হবে? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে হবে। ওকে, তাহলে করি, চলো। আমি এই তৃতীয় কলাম, থার্ড কলাম বরাবর বিস্তার করি। একটা 0 আছে, একটু অ্যাডভান্টেজ পাওয়া যাবে। যেখানে 0 থাকবে বা 0-র পরিমাণ বেশি থাকবে সেই সারি বা সেই কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে একটু সুবিধা পাওয়া যায় ক্যালকুলেশন, ঠিক আছে? এইটা বরাবর বিস্তার করব, তাহলে 1 1
প্লাস মাইনাস প্লাস, এই 1 এর চিহ্ন প্লাস, জিরোর চিহ্ন মাইনাস, ঠিক আছে, জিরোর চিহ্ন মাইনাস, আর এই 1 এর চিহ্ন প্লাস, ঠিক আছে। এই 1 কে আমি গুণ করব 1 এর সারি কলাম থাকলে -1 2 3 0, -1 2 3 0, 0 কে গুণ করব আমি 1 কে কি দিয়ে গুণ করছি, -1 2 3 0, 0 ক্ষেত্রে আমি 0 সারি 0 কলাম থাকবো, তাহলে 2 1 3 0, 0 সারি 0 কলাম থাকলে 2 1 3 0, 2 1 3 0, আর এই একের ক্ষেত্রে আমি এই একের সারি কলাম থাকবো 2 1 -1 2, 2 1 -1 2, ঠিক আছে। মানে প্রত্যেকটা উপাদানকে তার আসলে সহগুণক দিয়ে বেসিক্যালি আমি গুণটা করতেছি, ঠিক আছে। আসো এবার হচ্ছে 1, এইটা হইলো -1 × 0 মানে 0, এটা হচ্ছে -6, 0 দিয়ে গুণ করলে তো 0ই হবে, আর এটা হচ্ছে তোমার 2 × 2 + 1 মানে 3, 2 × 2 + 1, হ্যাঁ 3, ওকে। তাহলে এটা কত আসে, -6 + 3 মানে হচ্ছে -3, ঠিক আছে। অতএব A ইনভার্স মানে কি, A ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A, এটাকে ভাগ করব A ম্যাট্রিক্সের নির্ণায়কের মান দিয়ে। তাহলে নির্ণায়কের মানটা বের হলো -3, তাহলে আমরা ভাগ করব -3 দিয়ে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A কত, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ A হচ্ছে 2 2 -1 -2, 1 -1 -1 -1 -1 -635, -635, ঠিক আছে, ওকে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইনভার্স ম্যাট্রিক্স। অথবা আমরা চাইলে প্রত্যেকটা উপাদানকে এই -3 দিয়ে ভাগ করে দিতে পারি, যেহেতু এটা একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সকে কোন একটা এলিমেন্ট দিয়ে ভাগ করা মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি ওই এলিমেন্টটা দিয়ে ভাগ করা। তাহলে আমরা এটাও করে দিতে পারি যে এই 2 কে -3 দিয়ে ভাগ করলে হবে -2/3, এই -1 কে -3 দিয়ে ভাগ করলে হবে 1/3, এই -2 কে -3 দিয়ে ভাগ করলে হবে 2/3, 1 কে -3 দিয়ে ভাগ করলে হবে -1/3, -1 কে -3 দিয়ে ভাগ করলে হবে 1/3, -1 কে -3 দিয়ে ভাগ করলে হবে 1/3, ঠিক আছে। -6 কে -3 দিয়ে ভাগ করলে হবে 2, 3 কে -3 দিয়ে ভাগ করলে হবে -1, 5 কে -3 দিয়ে ভাগ করলে হবে -5/3, শেষ। আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে গেল। প্রসেসটা একটু বড়, এবং সিকিউতে আসলে সাধারণত এই 3/3 ম্যাট্রিক্সেরই ইনভার্স বের করতে দেয়, ঠিক আছে। যেমন এইটা এখানে বলছে কি যে এই ম্যাট্রিক্সটার বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক এ ইনভার্স নির্ণয় করো। বিপরীতকরণ যোগ্যতা যাচাই পূর্বক, এই কথাটার মানে কি, মানে তোমাকে আগে দেখতে হবে যে এই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করা যায় কিনা। কিভাবে দেখব, আমরা এই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মানটা আগে বের করব। নির্ণায়কের মান যদি 0 আসে তাহলে বলবো এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নয়। আর যদি 0 না আসে, অন্য কোনো মান আসে, তাহলে আমি বলবো যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য হয়, এই ম্যাট্রিক্সটা বিপরীতকরণ যোগ্য। এবার চলো আমরা বিপরীত ম্যাট্রিক্সটা বের করি। কিভাবে বের করবো, ঠিক এই যে আগেরটার মতো করে, ঠিক আছে। তো অঙ্কটা এরকম অঙ্ক কিন্তু অনেক আসে, সো খুব সম্ভাবনা আছে তুমি যে কলেজেই পড়ো না কেন তোমার ইয়ার ফাইনালে এরকম একটা কোশ্চেন আসে। সো এটা বাসায় নিজেরা ট্রাই করবা, ঠিক আছে। আর সিকিউতে যেহেতু আসছে কোশ্চেনটা, তার মানে হচ্ছে খুব সম্ভবত, আমি বের করতেছি না, যে এই ম্যাট্রিক্সটা বিপরীতকরণ যোগ্য, মানে নির্ণায়কের মান অশূন্য, ঠিক আছে। আর নির্ণায়কের মান শূন্য হলে তো অঙ্কটা একদম ছোট হয়ে যায়। সো খুব চান্স আছে যে নির্ণায়কের মান এটা হবে হচ্ছে অশূন্য, তার মানে বিপরীতকরণ যোগ্য হবে, এবং বিপরীতকরণ যোগ্য হলে আমরা এই ইনভার্সটা নির্ণয় করব, ঠিক আছে। একইভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে এইটা, হ্যাঁ এটা করা যায়, একই প্রসেসে করা যায়। এটা 2/2 আরো সহজ, আরো ছোট, বাট 2/2 সাধারণত এমসিকিউতে বেশি আসে। তো এমসিকিউতে যেহেতু বেশি আসে, তাই এমসিকিউ এর জন্য একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, চলো।
শর্টকাট টেকনিকটা শিখাই দিই, শর্টকাট দিয়ে করলে একদম মুখে মুখে করে ফেলতে পারবা। তার আগে একটু বলে দিই, একটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম কলামে যে উপাদানটা থাকে সেইটা নিয়ে যে একটা কর্ণ, সেই কর্ণটাকে বলে হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। আর আরেকটা যে কর্ণ, এটাকে বলা হচ্ছে গৌণ কর্ণ, সেকেন্ডারি ডায়াগোনাল। আর এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, এটা একটু চিনতে হয়, মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ। আর একটা এমসিকিউ আসে যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফলকে ট্রেস বলে। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফলকে বলে হচ্ছে ট্রেস। এখন শর্টকাটটা খেয়াল করো, শর্টকাটটা হচ্ছে আমি একটু লিখি তারপর এখান থেকে বুঝাই। এখানে একটা ম্যাট্রিক্স আছে এ বি সি ডি। তাহলে প্রথম স্টেপ হচ্ছে তুমি এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করবা। এইটা বের করবা, নির্ণায়কের মান বের করবা। নির্ণায়কের মান মানে কি, যে এ বি মাইনাস সিডি, নির্ণায়কের মানটা বের করবা। নির্ণায়কের মান বের করে যদি 0 আসে তাহলে তো এটার ইনভার্স বের করাই যাবে না, সো ইনভার্স বের করা যাচ্ছে না। আর যদি 0 না আসে তাহলে বাকি স্টেপগুলো করবা। এবার যেটা করবা, মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, বরাবর পজিশন চেঞ্জ, মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ। তার মানে এটা তো মুখ্য কর্ণ, তাহলে এ আসবে ডি এর জায়গায়, ডি আসবে এ এর জায়গায়, ডি আসছে এ এর জায়গায়, এ আসছে ডি এর জায়গায়। এই মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ করলাম। ঠিক আছে, এরপর যেটা করবা, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর সাইন চেঞ্জ, চিহ্ন চেঞ্জ। গৌণ কর্ণ বরাবর কে আছে, বি আর সি, এর চিহ্নটা চেঞ্জ করবা, মাইনাস দিয়ে গুণ করবা, তাহলে মাইনাস বি, সি এর চিহ্ন চেঞ্জ করবা, মাইনাস সি। ঠিক আছে, মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ, গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ, শেষ। এবার যেটা করবা, 1 নাম্বার স্টেপে যে মানটা বের করছিলা সেটা দিয়ে এই পুরো জিনিসটাকে ভাগ করবা। ঠিক আছে, এইটা দ্বারা ভাগ। সো 4টা স্টেপ, 4 স্টেপস, 2x2 ম্যাট্রিক্সের ইনভার্স বের করার 4টা স্টেপ দেখাই দিলাম। ওকে, তাহলে আসো এইটার ক্ষেত্রে কি হবে। এটা যদি ধরো তোমার এ ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা প্রথমে এটা নির্ণায়কের মান বের করব। নির্ণায়কের মান কি হবে, -2 ইন্টু -1/2, -2 ইন্টু -1/2 মাইনাস 3/2 ইন্টু 1, 3/2 ইন্টু 1। তাহলে এটা আসতেছে মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 কাটা, থাকবে 1 মাইনাস 3/2। তাহলে এটা আসবে হচ্ছে -1/2। ওকে, ঠিক আছে। এইবার আমরা কি করব, যে এই ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ করব। -1/2 আসবে উপরে আর -2 আসবে নিচে, মুখ্য কর্ণ বরাবর পজিশন চেঞ্জ করলাম। এবার গৌণ কর্ণ বরাবর চিহ্ন চেঞ্জ করবো। এখানে +1 আছে, তাহলে এখানে আমি -1 লিখবো, আর -1 থাকলে +1 লিখতাম। এখানে 3/2 আছে, এটাকে আমি -3/2 করবো। মুখ্য কর্ণ বরাবর পজিশনটা চেঞ্জ করলাম, এটা এখানে আসলো, এটা এখানে গেল। আর গৌণ কর্ণ বরাবর আমি চিহ্ন চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এইবার এই পুরা জিনিসটাকে আমি এই -1/2 দিয়ে ভাগ করে দিব, পুরা জিনিসটাকে -1/2 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, পুরা জিনিসটাকে -1/2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, শেষ। ঠিক আছে, এখন আসো, -1/2 দিয়ে ভাগ করা মানে হচ্ছে বেসিক্যালি -2 দিয়ে গুণ করা। ঠিক আছে, তাহলে -2 দিয়ে গুণ করা, আসো -1/2 -1 -3/2 -2। এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো স্কেলার রাশি দিয়ে যদি একটা ম্যাট্রিক্সকে গুণ করা হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হয়। তাহলে -2 দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে 1, এটাকে গুণ করলে এটা হবে 2, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 3। ঠিক আছে, ওকে, আর এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 4। এটাই হচ্ছে এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, আবার তুমি যদি এইটার ইনভার্স বের করো তাহলে দেখবে এটা আসছে,
কে ইনভার্স করলে যদি বি আসে তাহলে বি কে ইনভার্স করলে এ আসবে। আবার হয়েছে কিনা আরো যাচাই করতে পারো, তুমি এইটা আর এইটা গুণ করবা, এই ম্যাট্রিক্সটা আর এটার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করবা, দেখবা গুণফল হবে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। তার মানে এ ম্যাট্রিক্স আর এ ইনভার্স যদি গুণ করো গুণফল হবে 1 0 0 1। ঠিক আছে, শেষ। সো অঙ্কটা করে ফেললাম। এরকম অঙ্ক এমসিকিউতে বেশি আসে 2/2 এর ইনভার্স বের করা। যদি কোথাও ক্যালকুলেশনে ভুল হয় আশা করি তোমরা বুঝবা এবং নিজ দায়িত্বে নিজের মতো করে ঠিক করে নিবা। ঠিক আছে, কনসেপ্ট ঠিকঠাক শিখতেছো কিনা এটা খেয়াল রাখো। ওকে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটগুলোর সমাধান বের করা। কারণ বিপরীত ম্যাট্রিক্সের একটা ব্যবহারিক প্রয়োগ হচ্ছে যে সমীকরণ সমাধান করা। হ্যাঁ, গতদিন যেমন 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করছিলাম। হ্যাঁ, গত প্লেলিস্টটা যদি তুমি দেখে থাকো সেটা হচ্ছে যে বৃত্ত পড়াইছিলাম, ওখানে সরলরেখা বৃত্ত আর বিন্যাস সমাবেশ। তো বৃত্তের ক্ষেত্রে 3টা শর্ত দেয়া থাকে, 3টা শর্তের 3টা ইনফরমেশন দেওয়া থাকে, যে 3টা ইনফরমেশনের আলোকে 3টা সমীকরণ তৈরি হয়। সেই 3টা সমীকরণ সমাধান করলে 3টা আননোন রাশির ভ্যালু পাওয়া যায়। বৃত্তের 3টা আননোন থাকে জি, এফ এবং সি। ঠিক আছে, তো 3টা সমীকরণ সমাধানের অনেক প্রসেস আছে, আমি সমাধান দেখাই দিইনি, বলছি যে তোমরা যে কোনো একটা প্রসেসে, সেটা হচ্ছে অবনয়ন হতে পারে, প্রতিস্থাপন হতে পারে, বজ্রগুণ হতে পারে, যেগুলো তোমরা 9 10 শিখছো, ওইভাবে করতে পারো। তুমি চাইলে ওই সমীকরণটা আবার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারো। সো বৃত্তের অঙ্ক করার সময় যেই পার্টটুকু আমি ইনকমপ্লিট রাখছিলাম ওই পার্টটা আমি এখানে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধানের টেকনিক দেখাই দিই। ঠিক আছে, সো এখানে বলাই আছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ জোটগুলোর সমাধান। তো কিভাবে করব, খুব ভালো করে দেখো যে এখানে 3টা সমীকরণ দেওয়া আছে, 3টা আননোন এক্স ওয়াই জেড। সো আমাদের এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তো প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স তৈরি করব, 3/3 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা হবে হচ্ছে এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ 1 1 1 1। এবার এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -2, জেড এর সহগ 2 1 -2 2। এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ 1, জেড এর সহগ -1 2 1 -1। ঠিক আছে, ওকে। এইবার এখানে আরেকটা ম্যাট্রিক্স নিব, 3/1 ম্যাট্রিক্স। সেখানে থাকবে চলকগুলো, এখানে আননোনগুলো কি কি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, আননোন 3টা এক্স ওয়াই জেড। প্রথমে হচ্ছে আননোন রাশিগুলোর সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করলাম। এবার আননোন রাশি 3টা লিখলাম। ঠিক আছে, ঠিক আছে, ইকুয়ালস টু হবে এই যে ডান পাশে যা আছে 6 3 1 6 3 1। ওকে, এবার আসো, এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে উভয় পক্ষকে আমি এই ম্যাট্রিক্সটার ইনভার্স দিয়ে গুণ করব, উভয় পক্ষ। ওকে ফাইন, আমি যখন বাম পক্ষকে এটার ইনভার্স দিয়ে গুণ করব তাহলে কি হবে, 1 1 1 1 -2 2 2 1 -1। এইটার ইনভার্স দিয়ে আমি এই বাম পাশটাকে, বাম পাশ মানে এইটাকে গুণ করব, 1 1 1 1 -2 2 2 1 -1। ঠিক আছে, এবং এই ডান পাশটাকেও আমি সেম জিনিসটা দিয়ে গুণ করব, 1 1 1 1 -2 2 2 1 -1। আর ডান পাশে কি ছিল, 6 3 1। ঠিক আছে, ওকে। তার মানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম। এখন খেয়াল করো, ইনভার্স ম্যাট্রিক্স আর মূল ম্যাট্রিক্স গুণ করলে গুণফল সবসময় কি হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই দুটার গুণফল কি, গুণফল হচ্ছে I3 1 0 0 0 1 0 0 0 1, I3। ঠিক আছে, ও হ্যাঁ, এখানে একটা বাদ পড়ে গেছে, একটা লাইন স্কিপ হয়ে গেছে, যে এক্স ওয়াই জেডটা বাদ পড়ে গেছে। এখানে একটা এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড আছে, আমি একটু চাপায় লিখি। এখানে এক্স ওয়াই জেডটাও তো আছে না, এক্স ওয়াই জেড 1 1 1 1 1 1 1 -2, তারপরে শুধু 2 2 1 -1। এই পুরাটাকে আমি ইনভার্স দিয়ে গুণ করছি, এটাকে আমি ইনভার্স দিয়ে গুণ করছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা গুণ করলে গুণফল হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স I3। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে তুমি যদি গুণ করো গুণফল তাহলে ওই ম্যাট্রিক্সটাই হবে। ঠিক আছে, তার মানে এই দুইটা গুণ করে ভ্যানিশ হয়ে যাবে, থাকবেই না, অস্তিত্বই থাকবে না।
সো এটা আমি না লিখলেও পারতাম, আসলে পরীক্ষার সময় এটা না লিখলেও হবে, বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, সহজভাবে তুমি মনে রাখতে পারো এইভাবে যে এইটার পরের লাইনটা হচ্ছে বাম পাশে যেটা আছে সেটা ডান দিকে ইনভার্স হয়ে যাবে। ডানে যেটা আছে তার বায়ে বসবে, কিন্তু হ্যাঁ তার বায়ে, পরে পরে না, বায়ে। ওকে, এটা এই পাশে ইনভার্স হয়ে যাবে, শেষ। এখন খেয়াল করো, এইটার ইনভার্স বের করব, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করব। 3/3 ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় আমরা আগে দেখছি, আজকেই দেখছি, এই যে এখানে দেখছি। ঠিক সেম প্রসেসে ইনভার্স বের করবো, অনেক বড় হবে, হ্যাঁ অনেক বড় হবে, কিন্তু বের করতে পারবো আমরা। বের করার পরে সেটাকে এটা দিয়ে গুণ করব, এটা দিয়ে গুণ করব। এইটার ইনভার্স হবে 3/3, যেহেতু ম্যাট্রিক্সটা 3/3, 3টা সারি 3টা কলাম, ইনভার্সেও হবে 3/3। আর এটা হচ্ছে তোমার 3/1 ম্যাট্রিক্স, 3টা সারি 1টা কলাম। সো এই দুইটা যেহেতু সমান, তার মানে গুণ করা যাবে, আর গুণফলের মাত্রা হবে 3/1। ঠিক আছে, তাহলে আমাদের পরের লাইনটা হবে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু, এই দুইটা গুণ করে এটার ইনভার্স বের করব, বের করে এটার সাথে গুণ করব, গুণ করলে এরকম একটা ভ্যালু পাবা, 3/1 ম্যাট্রিক্স পাবা। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের সমতা অনুসারে এক্স ইকুয়ালস টু হবে এটা, ওয়াই ইকুয়ালস টু হবে এটা, জেড ইকুয়ালস টু হবে এটা। ওকে, সো ইনভার্স ম্যাট্রিক্স জানা থাকলে ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সমীকরণ সমাধান বের করার এই টেকনিকটা যদি তুমি মনে রাখো, যে কোনো অঙ্কই কিন্তু এইভাবে আসলে তুমি পারবা। ওকে, যেমন দেখো, বিপরীত ম্যাট্রিক্সের সাথে সমীকরণ জোটগুলো সমাধান করো, তাহলে কি করবো, প্রথম লাইনটা লিখে দিই। এখানে সহগ কে কে, 1 - 1 1, 1 - 1 1। এরপরে কে, এক্স এর সহগ 2, ওয়াই নাই, ওয়াই নাই মানে হচ্ছে ওয়াই এর সহগ 0, জেড এর সহগ 1, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 2, আর জেড এর সহগ হচ্ছে -3। এই ম্যাট্রিক্স, এখন আননোন রাশিগুলো হচ্ছে এক্স ওয়াই জেড, এটা নিয়ে একটা ম্যাট্রিক্স, ইকুয়ালস টু হচ্ছে কনস্ট্যান্ট গুলো কি, 2 5 - 4, 2 5 - 4। তাহলে পরের লাইনে এটা এই পাশে ইনভার্স হয়ে যাবে, তাহলে বায়ে কে থাকবে, বায়ে থাকবে এক্স ওয়াই জেড, এই ম্যাট্রিক্সটা, এটা ইনভার্স হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, ইনভার্সে এটার সাথে গুণ হবে, 2 5 - 4, এটার সাথে গুণ হবে, 1 - 1 1, 1 - 1 1, 2 0 1, 2 0 1, 1 2 -3। ঠিক আছে, এবার এটার ইনভার্স বের করবো, সেটার সাথে আবার এটা গুণ করব, গুণফল একটা 3/1 ম্যাট্রিক্স হবে, তারপরে ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুসারে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের হয়ে যাবে, শেষ। ঠিক আছে, তো এরকম অঙ্ক কিন্তু আসে। এখন একটু বলি, ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে সমীকরণ সমাধানের দুইটা টেকনিক শেখানো হয় ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে। তো আমি একটু লিখে দিই, সমীকরণ সমীকরণ সমাধানের উপায়। তোমরা তো 9 10-এ অনেকগুলো উপায় পড়ছো, প্রতিস্থাপন, বজ্রগুণন, অপনয়ন, এরকম অনেকগুলো প্রসেস পড়ছো তোমরা, আবার মানে গ্রাফের সাহায্যেও বের করা যায়। ঠিক আছে, আর আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে আমরা শিখছি সমীকরণ সমাধানের একটা উপায়, এখন শিখলাম যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, যেটা আমরা মাত্র শিখলাম, খুবই ইম্পর্টেন্ট এইচএসসি এক্সামের জন্য এবং তোমাদের ইয়ার ফাইনালের জন্য। আরেকটা নিয়ম হচ্ছে নির্ণায়কের সাহায্যে, নির্ণায়কের সাহায্যে, এইটার নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান করা যায়, এবং এই প্রসেসটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্রেমারস রুল বা ক্রেমারের সূত্র। ক্রেমারের সূত্রের সাহায্যে সমীকরণ সমাধান করো, এখানে যেমন লেখা আছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে, একইভাবে লেখা থাকতে পারে ক্রেমারের সূত্রের সাহায্যে অথবা নির্ণায়কের সাহায্যে। ঠিক আছে, যেই পদ্ধতিতে করতে বলবে সেই পদ্ধতিতেই করতে হবে। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করতে বলছে সমাধান, তুমি নির্ণায়কের মাধ্যমে করছো, তাহলে কিন্তু হবে না। আর যদি কিছুই বলা না থাকে, তাহলে যে কোনো প্রসেসেই তুমি করতে পারো। ঠিক আছে, ওকে, ক্রেমারের সূত্রের সাহায্যে কিভাবে করতে হয় একটু দেখো, আমি একটা এক্সাম্পল দিয়েই দেখাই। হ্যাঁ, যে এখানে একটা এক্সাম্পল আছে, এটা এইচএসসিতে আসা অঙ্ক, দেখতেই পাচ্ছ, চিটাগাং বোর্ড, বরিশাল বোর্ডে আসছিল। সো প্রথমে একটা নির্ণায়ক তৈরি করবা, যে নির্ণায়কটা হচ্ছে ডি,
নির্ণয়টা কিভাবে তৈরি করবা? 2 3 মানে প্রথম সমীকরণের x এর সহগ, প্রথম সমীকরণের y এর সহগ, প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণের x এর সহগ, দ্বিতীয় সমীকরণের y এর সহগ বের করে ফেললাম। হ্যাঁ, এটার ভ্যালু তো তোমরা বের করতেই পারবা, পরে আসতেছি। এবার তুমি আরেকটা নির্ণায়ক বের করবা যেটার নাম হচ্ছে dx। ভাই dx কি? dx কিছুই না, প্রথমে যে d বের করছো সেখানে x এর সহগগুলা কিন্তু প্রথম কলামে আছে। এই প্রথম কলামটাকে তুমি কনস্ট্যান্ট গুলা দিয়ে রিপ্লেস করবা। এই যে x এর সহগগুলো আছে প্রথম কলামে dx, হ্যাঁ, এই যে নিচে যে x টা দেখতেছো, এই x এর সহগগুলো আছে প্রথম কলামে, y এর সহগগুলো আছে দ্বিতীয় কলামে। x এর সহগগুলাকে তুমি এই কনস্ট্যান্ট দুইটা দিয়ে রিপ্লেস করবা, তাহলে হবে 4 7, আর y এর সহগ যা ছিল তাই থাকবে। এবার আরেকটা নির্ণায়ক বের করবা dy। এটা কি হবে? এই d এর দিকে তাকাও, d নির্ণায়কের এই প্রথম কলামটা x এর সহগ, দ্বিতীয় কলামটা y এর সহগ। y এর সহগগুলাকে তুমি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করবা, তাহলে 3 - 1 এর জায়গা হবে 4 7, আর প্রথম কলামে কি হবে? 2 1 যা ছিল তাই থাকবে। এটার ভ্যালু বের করবা, এটার ভ্যালু বের করবা, এটার ভ্যালু বের করবা, এটার একটা ভ্যালু আসবে, বুঝতেই পারছো এটার ভ্যালু কি হবে? -2 -3, -2 -3 মানে হচ্ছে -5। এটা কত হবে? -4 -21 মানে -25। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে 7 × 14 - 4 মানে হচ্ছে 10। এবার x সমান কি হবে? x সমান হবে হচ্ছে dx ডিভাইডেড বাই d। dx এর ভ্যালু কত? ভাই dx এর ভ্যালু হচ্ছে -25, আর d এর ভ্যালু কত? ভাই d এর ভ্যালু হইতেছে -5, তাহলে ভাগফল হচ্ছে 5, তাহলে x এর ভ্যালু 5। একইভাবে y সমান কি হবে? y সমান হবে dy ডিভাইডেড বাই d। d এর ভ্যালু -5 আর dy এর ভ্যালু 10, এটা সমান হচ্ছে -2। তাহলে আমাদের নির্ণয় সমাধান লিখবো, নির্ণয় সমাধান x = 5 y = -2। এখন হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে তুমি x এর জায়গায় 5, যে কোনো একটা সমীকরণে x এর জায়গায় 5 আর y এর জায়গায় -2 বসায় দেখো মিলে কিনা, বাম পাশ ডান পাশ সমান হয় কিনা। ঠিক আছে, টেস্ট করে দেখবা, কোথাও যদি তোমার ক্যালকুলেশন এরর হয় তাহলে ধরা পড়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে নিয়মটা কি বললাম আমি? প্রথমে একটা নির্ণায়ক তৈরি করব d, এই d নির্ণায়কটা হবে হচ্ছে x এর সহগগুলা থাকবে প্রথম কলামে a1 a2, y এর সহগগুলা থাকবে দ্বিতীয় কলামে b1 b2। এরপরে আরো একটা নির্ণায়ক নিব dx, x এর সহগগুলাকে আমি কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস করব, মানে c1 c2 হবে, আর আরেকটা কলাম যেটা আছে ওটা যা ছিল তাই থাকবে। এবার dy বের করব, dy মানে হচ্ছে এমন একটা নির্ণায়ক যেটার y এর সহগগুলা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস হয়েছে, তাহলে c1 c2, আর x এর সহগগুলো যা ছিল তাই আছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা নির্ণায়কের মান বের করব। এবার x = হবে এই dx কে d দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটাই হচ্ছে x এর মান, আর y এর মান কি হবে? dy কে d দিয়ে ভাগ করব, ভাগফলটাই হবে হচ্ছে y এর মান, শেষ। ঠিক আছে, ওকে। আর যদি 3টা সমীকরণ থাকে এবং 3টা আননোন থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও ভাই প্রসেসটা একই রকম প্রসেস। যেমন হচ্ছে প্রথমে একটা d নিব, d তে থাকবে হচ্ছে d নির্ণায়কে থাকবে হচ্ছে, আচ্ছা এখানে একটু বলে দিই, আমি চিহ্নটা ভুল দিছি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের চিহ্ন দিয়ে ফেলছি, নির্ণায়কের চিহ্ন হবে। অঙ্কটা ঠিকঠাক মতোই চিহ্ন দিছি, বাট এখানে হচ্ছে ভুলে ম্যাট্রিক্সের সাইন দিয়ে ফেলছি। হ্যাঁ, এটা নির্ণায়কের সাইন হবে। ওকে, ওকে। এখানে d কিভাবে বের করব? x এর সহগগুলা থাকবে প্রথম কলামে, y এর সহগগুলা থাকবে দ্বিতীয় কলামে, z এর সহগগুলা থাকবে তৃতীয় কলামে। d বের হয়ে গেল।
এবার ডিএক্স বের করব। ডিএক্স এ কি হবে, জাস্ট এক্স এর সহগগুলা নিচে যেটা টানটা থাকবে এক্স, সেই এক্স এর সহগগুলা কনস্ট্যান্ট দিয়ে রিপ্লেস হবে। তাহলে এখানে হবে d1 d2 d3 v1, বাকি কলামগুলো যা ছিল তাই থাকবে, c1 c2 c3। dx বের করলাম। এবার বের করব dy মানে কি ভাইয়া, এই নির্ণায়কের y এর সহগগুলা যেই কলামে আছে, মানে সেকেন্ড কলামের এলিমেন্টগুলা এই কনস্ট্যান্টগুলো দিয়ে রিপ্লেস হবে, আর বাকি কলামগুলো যা ছিল তাই থাকবে। a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3। ঠিক আছে, এবার আমরা dz বের করব। তার মানে হচ্ছে জেটের সহগগুলা যেই কলামে আছে, দ্যাট মিন্স থার্ড কলামটা আমরা এই কনস্ট্যান্ট গুলা দিয়ে রিপ্লেস করব। দ্যাট মিন্স এটা হবে হচ্ছে d1 d2 d3, বাকি দুইটা কলাম যা ছিল তাই থাকবে, a1 a2 a3 b1 b2 b3। এই চারটা নির্ণায়কের মান আমরা বের করব। চাইলে ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। এবার এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হবে হচ্ছে dx ডিভাইডেড বাই d, ভাগফলটাই হচ্ছে এক্স এর মান। ওয়াই এর ভ্যালু হবে dy কে d দিয়ে ভাগ করবা, ভাগফলটাই হচ্ছে ওয়াই এর মান। জেড এর মান কি হবে, তুমি dz কে d দিয়ে ভাগ করবা, ভাগফলটাই হচ্ছে তোমার জেড এর মান। শেষ। ঠিক আছে, ওকে। যেমন এই অঙ্কটা চিটাং বোর্ডের এইচএস এক্সামে আসছিল 19 সালে। এম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, একটু পেঁচাই দিছে, এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এম সমান এন হইলে ক্রেমারের নিয়মে সমাধান করো, উল্লেখ করে দিছে কার নিয়মে, ক্রেমারের নিয়মে। এখন একটু পেঁচাই দিছে অঙ্কটা, হ্যাঁ একটু মডিফাই করে নিতে হবে। এখানে বলছে কি ভাইয়া, বলছে হচ্ছে এম ইকুয়ালস টু এন। এখন এম কি, এম হচ্ছে একটা ম্যাট্রিক্স যেখানে একটা সারি তিনটা কলাম, 1/3 ম্যাট্রিক্স, x প্লাস টুয়াইস ওয়াই প্লাস থ্রাইস জেড, এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস থ্রাইস জেড। এইটা হচ্ছে প্রথম উপাদান। দ্বিতীয় উপাদান হচ্ছে এইটা টুয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস 4z, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। আর এইটা হচ্ছে তৃতীয় উপাদান, থ্রাইস এক্স প্লাস 2y প্লাস জেড। ঠিক আছে, ইকুয়ালস টু এন। এনও একটা ম্যাট্রিক্স যার প্রথম উপাদান -1, দ্বিতীয় উপাদান 2, তৃতীয় উপাদান 3। এখন ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুসারে এইটা ইকুয়ালস টু এইটা ইকুয়ালস টু 2, এইটা ইকুয়ালস টু 3। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি ম্যাট্রিক্সের সমতার নিয়ম অনুসারে প্রথম উপাদান x প্লাস টুয়াইস ওয়াই প্লাস থ্রাইস জেড, বাম দিকের প্রথম উপাদান ইকুয়ালস টু -1, বাম দিকের দ্বিতীয় উপাদান টুয়াইস এক্স প্লাস ওয়াই প্লাস 4z ইকুয়ালস টু শুধু 2, আর এইটা থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 3। ঠিক আছে, এই যে তিনটা সমীকরণ ফর্ম করে ফেললাম। এবার এখান থেকে আমি ডি বের করব। ডি মানে হচ্ছে 1 2 3 2 1 2 3 4 1, হ্যাঁ ডি বের করব, ডিএক্স বের করব, ডিওয়াই বের করব, ডিজেড বের করব। বাকি নিয়ম তো তোমরা জানোই। ঠিক আছে, এই যে একই প্রসেস। এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু খুব বেশি বড়ও না। ক্রেমারের রুল দিয়ে সমীকরণ সমাধান করলে অঙ্কটা খুব বেশি বড় হয় না, ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে করলে একটু বড় হয়ে যায়। ঠিক আছে, এটা দেখো, এটা একটু পেঁচায় দিছে, সরাসরি দেয়নি। এম ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স, এক্স ইকুয়ালস টু এটা, এবং এম এর ট্রান্সপোজ, হ্যাঁ উপরে টি মানে হচ্ছে এম এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইন্টু এক্স ইকুয়ালস টু এইটা হইলে নির্ণায়কের সাহায্যে সমাধান করো। ওকে ফাইন, দেখো হ্যাঁ এম এর ট্রান্সপোজ কি আছে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এম ইন্টু এক্স ইকুয়ালস টু -1 0 2। ঠিক আছে,
এম এর ট্রান্সপোজ, ভাইয়া এম ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা একবারে লিখে ফেলি, সারিগুলাকে কলাম করব। প্রথম সারি 2 1 1, এটা হয়ে গেল প্রথম কলাম। দ্বিতীয় সারি -1 2 0, এটা হয়ে গেল দ্বিতীয় কলাম। তৃতীয় সারি 3 0 1, এটা হয়ে গেল তৃতীয় কলাম। ইন্টু এক্স, এক্স মানে কি, এই যে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই 3/1 ম্যাট্রিক্সটা ইকুয়ালস টু -1 0 2, ঠিক আছে। ওকে, এবার ম্যাট্রিক্সের গুণন, এইটা আর এটা গুণ করব। তো ম্যাট্রিক্সের গুণ আশা করি তোমরা জানো কিভাবে দুইটা ম্যাট্রিক্স গুণ করে, সেটা গুণটা করব। 2x - y প্লাস 3z, 2x - y প্লাস 3z, এটা হচ্ছে প্রথম উপাদানটা, ঠিক আছে। এটা 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/1 ম্যাট্রিক্স। এই দুইটা সমান, তাহলে গুণ করা যাবে। আর গুণফলের মাত্রা হবে 3/1, মানে 3টা সারি থাকবে, একটা কলাম থাকবে, ঠিক আছে। এবার দ্বিতীয় সারি আর এটা গুণ করব, 1 × x মানে x প্লাস 2y প্লাস 2y প্লাস 0z, ঠিক আছে। এবার তৃতীয় সারি এটা গুণ করব, 1 × x মানে x, 0 × y প্লাস 1 × z, শুধু z, ইকুয়ালস টু -1 0 2। এবার আমরা লিখব যে ম্যাট্রিক্সের সমতা অনুসারে এইটা ইকুয়ালস টু -1, 2x - y প্লাস 3z ইকুয়ালস টু -1, এইটা ইকুয়ালস টু 0, x প্লাস 2y প্লাস 0z, x প্লাস 2y প্লাস 0z ইকুয়ালস টু হচ্ছে 0, আর x প্লাস 0y প্লাস z ইকুয়ালস টু x প্লাস 0y প্লাস z ইকুয়ালস টু 2। তিনটা সমীকরণ ফর্ম হয়ে গেল। মানে এখান থেকে আমরা dx বের করব, প্রথমে d বের করব, তারপরে dx নির্ণয়টা বের করব, তারপরে dy নির্ণয়টা বের করব, তারপরে dz নির্ণয়টা বের করব। এরপর প্রত্যেকটাকে d দিয়ে ভাগ করলে আমরা x y z এর মান পেয়ে যাব। মানগুলো একটু যে কোনো একটা ইকুয়েশনে বসায় দেখব যে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা, সমান হলে অঙ্কটা ঠিকঠাক আছে, ঠিক আছে। ওকে, দেখো এইরকম অঙ্ক কতবার আসছে এইচএসসি পরীক্ষায়। ম্যাট্রিক্স নির্ণয়কের এমসিকিউ সমাধান করতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যাট্রিক্সের যত শ্রেণী বিভাগ আছে, ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, বিভিন্ন রকম ম্যাট্রিক্স আছে, ব্যতিক্রমী, অব্যতিক্রমী, সমঘাতী, হ্যাঁ অভেদঘাতী, বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন। এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ঠিক আছে। কয়েকটা এমসিকিউ আমরা দেখি। দুইটা ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে পি ও কিউ এবং n × r হলে এ বি নির্ণয়ের শর্ত কোনটা। মানে দেখো, একটা ম্যাট্রিক্স এ, এটার মাত্রা হচ্ছে পি টু কিউ, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে বি, এটার মাত্রা হচ্ছে। এখন দুইটা ম্যাট্রিক্স কিন্তু সবসময় গুণ করা যায় না, এটা তোমরা জানো হয়তো। গুণের শর্তটা হচ্ছে এইটা সমান হইতে হবে, কিউ আর এন যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। শর্তটা হচ্ছে কিউ আর এন সমান হইতে হবে, অপশন ডি। আর যদি গুণ করা যায় তাহলে, হ্যাঁ যদি গুণ করা যায়, গুণ কখন করা যাবে, যখন কিউ আর এন সমান হবে। কিউ আর এন যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। গুণফলটা যদি এবি ম্যাট্রিক্স হয় তাহলে এবি ম্যাট্রিক্সের মাত্রা হবে পি ইন্টু আর, পি ইন্টু আর। ওকে, এটাও কিন্তু আসতে পারতো যে গুণ করা গেলে গুণফলের মাত্রা কি হবে, ঠিক আছে। এটা দেখো, এ একটা বর্গ ম্যাট্রিক্স এবং এ স্কোয়ার সমান আই হয়, যদি এ স্কোয়ার সমান আই হয় তবে একে কি বলে। এখন এ স্কোয়ার একটা বর্গ ম্যাট্রিক্স এ, সেই ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করলে তুমি যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাও, তার মানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। এ হচ্ছে অভেদঘাতী, অভেদঘাতী মানে এইটা, ঠিক আছে। আর একটা ম্যাট্রিক্স এ, সেটাকে স্কোয়ার করলে তুমি যদি এ ম্যাট্রিক্সটাই পাও, মূল ম্যাট্রিক্সটাই যদি পাও, আবার একে বর্গ করলা এই আসলো, তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, ঠিক আছে। যদি কোশ্চেনে আসতো যে এ স্কোয়ার সমান এ হইলে এ কে কি বলে, তখন আনসার হইতো সমঘাতী, ঠিক আছে। ওকে, এখন দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ বি এর ক্রম বের করতে বলছে, এ আর বি গুণ করতে বলা নেই। হ্যাঁ, অনেকে যারা নিয়মটা জানো না তারা গুণ করে গুণফলের মাত্রা দেখবা, বাট দরকার নাই। তুমি দেখো, এইটার মাত্রা হচ্ছে 2টা সারি 3টা কলাম, এইটার মাত্রা হচ্ছে 3টা সারি 1টা কলাম,
এই দুইটা সমান তাহলে গুণ করা যাবে, আর গুণ ফলের মাত্রা হচ্ছে বা ক্রম হচ্ছে 2 into 1, তো 2 into 1 অপশন এ। ঠিক আছে, অন্তরীকরণের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো দেখতেছো বোর্ডে লেখা আছে। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, স্পর্শক অভিলম্ব এবং গুরুমান লঘুমান, এই তিনটা কনসেপ্ট থেকে খুব বেশি ম্যাথ আসে সিকিউতে আর কি। আর এমসিকিউর জন্য মোটামুটি সবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা প্রথমে পর্যায়ক্রমিক অন্তরীকরণ দিয়ে শুরু করি। দেখো এই ম্যাথটা কি বলছে, অনেকগুলো বোর্ডে আসছিল, cos √y = x বা y = এইটা হলে এইটা দেখাইতে হবে। হ্যাঁ, পরীক্ষার সময় এই দুইটা শর্তের যে কোনো একটা থাকবে। এইটা যে কথা, এইটাও একই জিনিস। ঠিক আছে, এই কসটাকে যদি ডান দিকে নিয়ে যাও তাহলে √y = cos ইনভার্স x, দুই পাশে স্কোয়ার করলে এটা চলে আসবে। ঠিক আছে, দুইটা একই জিনিস, যে কোনো একটা থাকবে। যদি এরকম থাকে তাহলে এইটা কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, কিভাবে কনভার্ট করব, যে কসটাকে ডানে নিয়ে আসবো, আমি একটু দেখাই দিই। √y, কসটাকে ডানে নিয়ে গেলে এটা হবে হচ্ছে cos ইনভার্স x, দুই পাশে স্কোয়ার করলে y = cos ইনভার্স x হোল স্কোয়ার। মানে এইটা যে কোনো একটা দেওয়া থাকবে, মানে এখান থেকে এটা দেখাইতে হবে। এখন y1 মানে কি, y1 মানে হচ্ছে y এর ফার্স্ট ডেরিভেটিভ, আর y2 মানে হচ্ছে y এর সেকেন্ড ডেরিভেটিভ। ঠিক আছে, কখনো কখনো পরীক্ষার সময় y1 এর জায়গায় dy dx থাকতে পারে, y2 এর জায়গায় d² dx² থাকতে পারে। ঠিক আছে, তো চলো আমরা দেখি অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। আমরা যদি উভয় পক্ষকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েশন হচ্ছে y1, হ্যাঁ, y এর ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে y1 ইকুয়ালস টু এইটার। তো এইটা হচ্ছে সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশন। তো কি করতে হবে, যে এই পুরো জিনিসটাকে x চিন্তা করব, x² এর ডিফারেন্সিয়েশন কি হয়, 2x। তাহলে এই পুরো জিনিসটাকে যদি x চিন্তা করি, x² এর ডিফারেন্সিয়েশন 2x, x এর জায়গায় আমরা কি লিখব, cos ইনভার্স x, যেহেতু এটাকে আমরা x চিন্তা করছিলাম, x² এর ডিফারেন্সিয়েশন 2x। কিন্তু এটা তো আসলে x না, x চিন্তা করছি মাত্র, কিন্তু এটা তো আসলে x না, তাই এটার আবার ডিফারেন্সিয়েশন, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 ডিভাইডেড বাই √1 - x²। এবার যেটা করব, এই রুট যুক্ত টার্মটা বাইরে নিয়ে আসবো, তাহলে গুণ হয়ে যাবে, আর ডানে থাকবে -2 cos ইনভার্স x। এখন দুই পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি হইতেছে, বর্গ করলে এটা হচ্ছে তোমার রুটটা উঠে যাবে 1 - x², এটা হবে y1² ইকুয়ালস টু, দুই পাশে বর্গ করলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এটা হবে 4 cos ইনভার্স x তার উপরে স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে দেখতেছি যে cos ইনভার্স x হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে y, তাহলে এটার জায়গায় আমরা y বসাইতে পারি, ইকুয়ালস টু 4y, আর বাইরে থাকতেছে 1 - x² y1²। এবার দুই পাশে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, হ্যাঁ, উভয় পক্ষকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে। তো বাম পক্ষকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন এইটাকে আমরা ধরবো u, এটাকে ধরবো v, uv। তো প্রথমে u এর ডিফারেন্সিয়েশন করি, 1 - 2x, 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, আর -x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -2x। u এর ডিফারেন্সিয়েশন করলাম, 1 এর ডিফারেন্সিয়েশন 0, x² এর ডিফারেন্সিয়েশন -2x, আর v যেমন আছে তেমন থাকবে। এরপরে আমি u যেমন আছে তেমন রাখবো, v এর ডিফারেন্সিয়েশন মানে y1² এর ডিফারেন্সিয়েশন করব। তো y1² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 × y1 × y2। ঠিক আছে, আর ডান পক্ষকে ডিফারেন্সিয়েশন করলে 4y1, x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করলাম। এখন দেখো, তার মানে এটার থেকে আমরা পরের লাইনটা কি পাবো, সবগুলোর সাথে বা হবে, বা 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 ওকে, আমরা এইটাকে আগে রাখি, হ্যাঁ, এটাকে আগে রাখি, এটাকে আগে রাখলে আসতেছে 1 - x², 2y1 y2, তারপরে এইটাকে রাখি, -2x দিয়ে গুণ করলে -2x y1² ইকুয়ালস টু 4y1। এখন উভয় পক্ষকে আমরা 2y1 দিয়ে ভাগ করব, উভয় পক্ষকে 2y1 দিয়ে ভাগ করলে 2y1 কাটা যাবে, থাকবে y2, 2y1 দিয়ে ভাগ করলে 2 আর একটা y1 কাটা যাবে, থাকবে xy1, 2y1 দিয়ে ভাগ করলে এটা হবে 2, একটু লিখে দিব, 2y1 দ্বারা
উভয় পক্ষকে ভাগ করে ঠিক আছে। সো দেখো যেটা দেখাইতে বলছে ওটা কিন্তু চলে আসছে। সো শোধ, এটাই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এইরকম ম্যাথ অনেক আসে, এই ম্যাথটাও আসতে পারে বা এই কাছাকাছি টাইপের অনেক ম্যাথ আছে, ওগুলো আসতে পারে। ঠিক আছে, ওকে। এই ম্যাথটা খেয়াল করো, y ইকুয়ালস টু sec x হইলে এটা দেখাইতে হবে। হ্যাঁ, আগে যেখানে ছিল y2, এখন y2 না লিখে d স্কোয়ার y dx স্কোয়ার লিখছে। ওকে, একই জিনিস। আবার পরীক্ষার সময় এখানে y2 দিতে পারতো, একই কথা। তাহলে চলো অঙ্কটা করে দেখি। y ইকুয়ালস টু কি দেওয়া আছে, sec x দেওয়া আছে। তাহলে একবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি dy dx কি হবে, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x। উভয় পক্ষকে যদি x এর সাপেক্ষে আমি আরো একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে বাম পাশকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে d স্কোয়ার y dx স্কোয়ার, আর ডান পাশটা হবে হচ্ছে uv, এটা u এটা v। প্রথমে u এর ডিফারেন্সিয়েশন sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, u এর ডিফারেন্সিয়েশন v যেমন আছে তেমন থাক। এবার u যেমন আছে তেমন থাকবে, আমি v এর ডিফারেন্সিয়েশন করব tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x। ঠিক আছে, এখানে একটু চাইলে লিখে দেওয়া যায় যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, মানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে। ওকে, এখন আসো, এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি sec x, এখান থেকে পাচ্ছি sec কিউব x। ওকে, তাহলে আমরা যদি sec x কমন নেই, তাহলে tan x ইন্টু tan x মানে tan স্কোয়ার x প্লাস একটা sec x যেহেতু কমন নিছি sec স্কোয়ার x থাকবে। আমাদেরকে চেষ্টা করতে হবে y কে ব্যাক আনানো। যেমন আগের অঙ্কে আমরা কিন্তু ওই যে y কে নিয়ে আসছিলাম, এখানে এই লাইনে y কে নিয়ে আসছিলাম, y কে কিভাবে আমি ব্যাক নিয়ে আসতে পারি সেই চেষ্টাটা থাকবে। সো আমার এখানে y এর ভ্যালু হচ্ছে sec x, তাহলে আমি যেটা করব এখানে sec x কে নিয়ে আসার চেষ্টা করব। দেখো sec x টা এখানে একটা আছেই, tan স্কোয়ার x কে আমি লিখতে পারি sec স্কোয়ার x মাইনাস 1 প্লাস sec স্কোয়ার x। ঠিক আছে, তাহলে কি হচ্ছে sec স্কোয়ার x প্লাস sec স্কোয়ার x মানে হচ্ছে 2 sec স্কোয়ার x মাইনাস 1। এখন sec x এর ভ্যালু হচ্ছে y, তাহলে sec x এর ভ্যালু যদি y হয়, এটা হচ্ছে 2y স্কোয়ার মাইনাস 1। ওকে, তাহলে যেটা প্রমাণ করতে বলছে, যেটা দেখাতে বলছে সেটা দেখায় ফেললাম। যেহেতু প্রমাণ করতে বলছে, দ্যাটস এটা হচ্ছে প্রুফড, দেখাতে বললে সহজ। ঠিক আছে, সো এইভাবে আর কি 2বার বা 3বার ডিফারেন্সিয়েশন করে অঙ্কগুলো মিলাইতে হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ বা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। আর এই টাইপটা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই তোমাদের ইয়ার ফাইনালের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। স্পর্শক অবিলম্ব ডিফারেন্সিয়েশনে আরেকটা খুব গুরুত্বপূর্ণ টপিক। কি বলছে দেখো, এখানে একটা বক্ররেখার ইকুয়েশন দেওয়া আছে, এই বক্ররেখার 1 - 1 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তো প্রথমে আমাদের দেখতে হবে, ধরো যে একটা বক্ররেখাটার গ্রাফটা কেমন হয় আমি জানি না, দেখতে হবে। তো এই বক্ররেখার উপরস্থ এই বিন্দুটা, হ্যাঁ বক্ররেখার উপরে কোনো একটা জায়গায় 1 - 1 বিন্দুটা আছে। তো বক্ররেখার উপরেই বিন্দুটা আছে কিনা প্রথমে একটু টেস্ট করে নিলে ভালো হয়। টেস্ট করবো কিভাবে, এই বিন্দুটা এই কোশ্চেনে বসায় দেখবো সমীকরণের উভয় পার্ট স্যাটিসফাইড হয় কিনা। যদি উভয় পক্ষ স্যাটিসফাইড হয়, তার মানে বিন্দুটা এই বক্ররেখার উপরেই কোথাও একটা আছে। আর যদি উপরেই থাকে, তাহলে এই বিন্দুতে এই বক্ররেখার গায়ে একটা স্পর্শক আঁকা যাবে। ঠিক আছে, স্পর্শক আঁকা যাবে, আর সেই স্পর্শকের উপর লম্ব রেখাটাই হচ্ছে অবিলম্ব। এটা স্পর্শক, এটা হচ্ছে অবিলম্ব। ঠিক আছে, ধরো এটা হচ্ছে বিন্দুটা, এটা হচ্ছে বক্ররেখার উপরে স্পর্শক, আর স্পর্শকের উপর লম্ব রেখা যেটা স্পর্শ বিন্দু দিয়ে পাস করছে, সেই রেখাটাকে বলতেছি আমরা অভিলম্ব। তো আমরা কিভাবে অঙ্কটা করব, এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট এবং অঙ্কগুলোর প্যাটার্ন মোটামুটি একই রকম হয়। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে এই বক্ররেখার সমীকরণ থেকে dy dx বের করতে হবে। dy dx মানে হচ্ছে বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল। ডিফারেন্সিয়েশনের ফলে আমরা কি পাই, ডিফারেন্সিয়েশনের ফলে পাই আমরা স্পর্শকের ঢাল। তাহলে এই বক্ররেখাটাকে, ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করে dy dx টাকে বের করব। তাহলে চলো, আমাদের বক্ররেখার ইকুয়েশনটা কি, x³ প্লাস xy স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 = 0, এটা হচ্ছে আমাদের বক্ররেখার সমীকরণটা।
ওকে, এখন উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হবে 3x স্কোয়ার। এখন আসো এক্স ওয়াই স্কোয়ার, এখানে এটা ইউ, এটা ভি। প্রথমে ইউ যেমন আছে তেমন থাক, ভি এর ডিফারেন্সিয়েশন করবো, ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2y y1, ঠিক আছে, সংযোজিত ফাংশনের ডিফারেন্সিয়েশনের নিয়ম 2y ইন্টু y1। ওকে, y1 মানে কি? y1 মানে হচ্ছে dy dx, 2y ইন্টু dy dx, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কিন্তু, হ্যাঁ। ইউ যেমন আছে তেমন রাখলাম, ভি এর ডিফারেন্সিয়েশন করলাম। ইউ এর ডিফারেন্সিয়েশন, এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর ভি যেমন আছে তেমন থাক। 1 ইন্টু ওয়াই স্কোয়ার, একবারে ওয়াই স্কোয়ারই লিখতে পারি আমি। এবার আসো -3x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে -6x, এটার ডিফারেন্সিয়েশন +4, এটার ডিফারেন্সিয়েশন 5 dy dx, 2 এর ডিফারেন্সিয়েশন তো 0, আর 0 ডিফারেন্সিয়েশনও 0। আমি একটু লিখে দিতে পারি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, dwr/x, বা এক্স এর সাপেক্ষে উভয় পক্ষকে অন্তরীকরণ করে। ওকে, এবার আমার কাজ হচ্ছে dy dx যুক্ত টার্মগুলোকে একসাথে রাখা। dy dx যুক্ত টার্মগুলোকে যদি একসাথে রাখি, তাহলে আমি এখান থেকে পাচ্ছি 2xy dy dx প্লাস 5 dy dx, এটা সমান চিহ্নের বাম পাশে রাখলাম, আর বাকি টার্মগুলোকে আমি ডান পাশে নিয়ে যাব। বাকি সব কিছুকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে -6x কে ডানে নিয়ে গেলে হবে +6x, 4টাকে ডানে নিয়ে গেলে হবে -4, তারপরে ওয়াই স্কোয়ারটাকে ডানে নিয়ে গেলে হবে -y স্কোয়ার, আর 3x স্কোয়ারকে ডানে নিয়ে গেলে -3x স্কোয়ার। ওকে, এবার আমি এখান থেকে কিন্তু dy dx দেখো কমন যায়, তাহলে dy dx একবার আমি কমন নিয়ে নিতে পারি, dy dx কমন নিয়ে নিলে +5 dy dx। ওকে, এখান থেকে আমি পাচ্ছি dy dx ইকুয়ালস টু এই পুরা জিনিসটা 6x -4 -y স্কোয়ার -3x স্কোয়ার ডিভাইডেড বাই এটা 2xy + 5। সো dy dx এর ভ্যালু পেয়ে গেলাম। দ্যাট মিনস বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল পেয়ে গেলাম, ঠিক আছে। এখন স্পেসিফিক একটা বিন্দুতে, নির্দিষ্ট একটা বিন্দু 1 - 1 বিন্দুতে যদি স্পর্শকের ঢাল চাই, তাহলে আমরা যেটা করব, আমরা dy dx কোন বিন্দুতে? 1 - 1 বিন্দুতে। তাহলে এইখানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে x এর জায়গায় 1 বসাবো, আর যেখানে যেখানে y আছে y এর জায়গায় -1 বসাবো, ঠিক আছে। তাহলে x এর জায়গায় আমরা যদি 1 বসাই, তাহলে এটা হচ্ছে 6 × 1 -4, y এর জায়গায় বসাবো, y এর জায়গায় কি বসাবো? -1, -1 হোল স্কোয়ার -3 x এর জায়গায় 1, তারপরে স্কোয়ার 2xy, x এর জায়গায় 1 y এর জায়গায় -1 +5। তাহলে কত আসতেছে? এখানে আসতেছে -2 + 5 মানে হচ্ছে +3, আর এখানে আসতেছে 6 - 4, 6 - 4 মানে হচ্ছে 2, 2 আর 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 1 থেকে 3 বিয়োগ করলে -2, ঠিক আছে। আরেকবার দেখি, 6 বিয়োগ 4 মানে 2, ওকে, -1 -3, তো -4 + 2 মানে -2, ওকে। তাহলে 1 - 1 বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে -2/3, -2 ডিভাইডেড বাই 3। তাহলে 1 - 1 বিন্দুতে স্পর্শকটার সমীকরণ কি হবে? দেখো, একটা রেখা, হ্যাঁ, একটা রেখা যেটার ঢাল হচ্ছে -2/3 এবং যেটা 1 - 1 বিন্দুগামী, তাহলে ওই রেখাটার সমীকরণ কিভাবে বের করব? সরল রেখা চ্যাপ্টারের কনসেপ্ট, y - y1 = m × x - x1। তাহলে অতএব স্পর্শকের সমীকরণ y - y1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x1, = m × m এর ভ্যালু হচ্ছে এটা ঢাল ইন্টু x - x1, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আসতেছে y + 1 = এই 3টা যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 3 দিয়ে গুণ হবে। আচ্ছা, 3টাকে আমি পরেই নিয়ে আসি একটু, -2/3 x - 1 বা 3 দিয়ে গুণ করলে thrice y + 3 = -2x + 2,
সবকিছুকে বাইরে নিয়ে আসলে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই প্লাস 1 সমান 0, 6 প্লাস থ্রাইস ওয়াই প্লাস 1 সমান 0। ওকে, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এখন অভিলম্ব কি হবে? অভিলম্ব সবসময় হবে স্পর্শকের উপর লম্ব এবং স্পর্শ বিন্দু দিয়ে অতিক্রম করবে। এটা স্পর্শক, এটা ধরো স্পর্শ বিন্দুটা, হ্যাঁ, এটা গ্রাফটা। তাহলে অভিলম্ব হবে স্পর্শকের উপর লম্ব এবং স্পর্শবিন্দুগামী। তাহলে যেটা করতে হবে, এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, যেটা 1 - 1 বিন্দু দিয়ে পাস করে। এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ যেটা 1 - 1 বিন্দু দিয়ে পাস করে, অতিক্রম করে, সেটাই হচ্ছে আমাদের অভিলম্ব। শেষ। তাহলে অভিলম্বের সমীকরণ হচ্ছে, সরল রেখার কনসেপ্ট দিয়ে করে ফেললাম আমি, হ্যাঁ, একভাবে করলেই হবে, নিয়ম সঠিক হলেই হবে। অভিলম্বের সমীকরণ কি হবে? এই লেখার উপর লম্ব রেখার ইকুয়েশন কি? এক্স এর সহগ ওয়াই এর সহগের মধ্যে স্থান বিনিময় হবে, সরল রেখার কনসেপ্ট। 2টা এখানে যাবে, 3টা এখানে যাবে, থ্রাইস এক্স আর টোয়াইস ওয়াই, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, এখানে যেহেতু প্লাস আছে তাই এখানে মাইনাস হলো, প্লাস কে ইকুয়ালস টু 0। এখন কে এর ভ্যালুটা বের করতে হবে। তো এটা 1 - 1 বিন্দুগামী, হ্যাঁ, স্পর্শ বিন্দু 1 - 1 বিন্দুগামী। তাহলে 1 - 1 বিন্দুটা এখানে বসাবো, 1 - 1 বিন্দুটা এখানে বসাইলেই এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -1, তাহলে কে এর ভ্যালুটা চলে আসবে। কে এর ভ্যালুটা চলে আসবে, কে এর ভ্যালুটা এখানে বসাই দিলে অভিলম্বের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো দেখে নাও অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব খুব বেশি ইম্পর্টেন্ট তোমাদের ইয়ার ফাইনালের জন্য। ঠিক আছে, ওকে। এটা দেখো, এই বক্ররেখাটা যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, ওই বিন্দুতে বক্ররেখার স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। এই বক্ররেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, একটা বক্ররেখা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্ব বের করতে হবে। আগের অঙ্কটাতে কোন বিন্দুতে স্পর্শক অভিলম্ব বের করতে হবে সেই বিন্দুটা বলা ছিল, আর আগেরটার সাথে এটার পার্থক্য হচ্ছে এখন ওই বিন্দুটা বলা নেই, বের করে নিতে হবে। তবে হ্যাঁ, বলা আছে যে এক্স অক্ষকে এই বক্ররেখাটা যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা একটু বের করে চলো। এক্স অক্ষের সাথে ছেদ বিন্দুতে ওয়াই এর ভ্যালু 0 হয়। কোন একটা বক্ররেখা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে সেই বিন্দুতে কোটির মান কিন্তু 0 হয়। তাহলে আমি একটু লিখি, এক্স অক্ষের সাথে ছেদ বিন্দুতে ওয়াই সমান 0 হয়। ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু 0 বসায় দেখি, ওয়াই এর জায়গায় 0 বসায় দিলে ওয়াই এর জায়গায় 0, এক্স - 2, এক্স - 3 মাইনাস এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। 0 দিয়ে গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 7। ঠিক আছে, এক্স এর ভ্যালু 0, সরি, এক্স এর ভ্যালু 7 আর ওয়াই এর ভ্যালু তো 0। তাহলে এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু, অতএব এক্স অক্ষের সাথে ছেদ বিন্দু হচ্ছে তোমার 7,0, 7,0। এখন এই বক্ররেখাটার 7,0 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। যে বিন্দুতে আছে না, এখন মনে করো যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে এইটার জায়গায় আমার 7,0 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে হবে। জাস্ট বিন্দুটা বের করে নিলাম, আগেরটাতে বিন্দুটা সরাসরি বলাই ছিল, এখানে বলা নেই, বের করে নিলাম। কারণ বাকি প্রসেসটা হুবহু আগেরটার মতো। ঠিক আছে, অঙ্কগুলা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। সো একটা অঙ্ক যদি তুমি খুব ভালো করে বুঝো, এই টাইপের সব অঙ্ক তুমি পারবা। ঠিক আছে, সো এখন যেটা করবো, এইটাকে ডিফারেন্সিয়েশন করে ডিওয়াই ডিএক্স বের করবো, ডিওয়াই ডিএক্স বের করে 7,0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স বের করবো। ঠিক আছে, 7,0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স মানেই হচ্ছে 7,0 বিন্দুতে বক্ররেখাটার স্পর্শকের ঢাল জানি, বিন্দু জানি। তাহলে স্পর্শকের ইকুয়েশন হবে y - y1 ইকুয়ালস টু m ইন্টু x - x1। ঠিক আছে, সো স্পর্শকের ইকুয়েশন এইভাবে বের করে ফেলবো। স্পর্শকের উপর লম্ব রেখাই হচ্ছে অভিলম্ব। শেষ। লঘুমান গুরুমানের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো কিভাবে করতে হয় কনসেপ্টটা একটু মনে করাই দিই তোমাদেরকে। একটা বক্ররেখা যদি এফ অফ এক্স হয়, হ্যাঁ, তাহলে লঘুমান বলো আর গুরুমান বলো, দুইটার জন্যই এফ প্রাইম অফ এক্স কিন্তু 0 হয়। ঠিক আছে, লঘুমান বা গুরুমান দুইটার জন্যই। ঠিক আছে,
লঘু বা গুরু মানের জন্য এফ প্রাইম অফ এক্স 0 হবে। এফ প্রাইম অফ এক্স 0 হবে। ঠিক আছে, এফ প্রাইম অফ এক্স 0 হবে লঘু মান বা গুরু মানের জন্য। এখন এফ ডাবল প্রাইম অফ এক্স যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা পাবো হচ্ছে লঘু মান। 0 থেকে বড় হইলে আমরা পাবো হচ্ছে লঘু মান। আর সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 চেয়ে ছোট হয় তাহলে আমরা পাবো হচ্ছে গুরু মান। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি যে একটা বক্ররেখা এফ অফ এক্স, হ্যাঁ, এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, এফ প্রাইম অফ এক্স 0 হইলে গুরু মান বা লঘু মানের জন্য এফ প্রাইম অফ এক্স সবসময় 0 হয়। এফ ডাবল প্রাইম অফ এক্স যদি 0 চেয়ে বড় হয় তাহলে লঘু মান, 0 চেয়ে ছোট হইলে গুরু মান হয়। আরেকটা কথা বলে রাখি যে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 0 এই সমীকরণের এক্স এর মান যদি জটিল সংখ্যা হয়, এই সমীকরণের এক্স এর মান জটিল সংখ্যা কখন হবে? যখন এই সমীকরণের নিশ্চয়ক 0 থেকে ছোট হবে। নিশ্চয়ক 0 থেকে যদি ছোট হয় তার মানে হচ্ছে এই y ইকুয়ালস টু এফ অফ এক্স বক্ররেখার কোনো লঘুমান বা গুরুমান নাই। লঘু বা গুরুমান নেই। কখন কোনো লঘুমান বা গুরুমান থাকবে না? যখন ফার্স্ট ডেরিভেটিভ 0 ধরলে আমরা এক্স এর ভ্যালু জটিল সংখ্যা পাবো, অর্থাৎ নিশ্চয়কের ভ্যালু 0 থেকে ছোট পাবো। ঠিক আছে, ওকে। এখন দেখো y ইকুয়ালস টু এটা দেয়া আছে, y ইকুয়ালস টু দেয়া আছে 4, আমরা একটু লিখি যে ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে y, বা এফ অফ এক্স ইকুয়ালস টু y এর ভ্যালু 4 e টু দি পাওয়ার x প্লাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, ওকে। এটা ফার্স্ট ডেরিভেটিভটা একটু বের করি। এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, আর এটার ডিফারেন্সিয়েশন 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু মাইনাস 1, সেটা সামনে আসলে মাইনাস হয়ে যাবে। আরও একবার যদি ডিফারেন্সিয়েশন করি 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, ওকে ফাইন। এখন ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করে নিলাম। এখন আমরা লিখব যে গুরু বা লঘু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ সবসময় 0 হয়। এফ প্রাইম অফ এক্স কি হয়? 0 হয়। এখন এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু কি? 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 9 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0, বা 4 ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডানে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 9 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি একবারেই লিখতে পারি 9 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার এক্স এটার সাথে এই পাশে চলে আসলে এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ হয়ে যাবে, বা ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 9/4, 4টাকে ডানে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কি হবে? 3/2, প্লাস মাইনাস 3/2 না, শুধু 3/2। নেগেটিভ মানটা গ্রহণযোগ্য না। কেন নেগেটিভ মানটা গ্রহণযোগ্য না একটু বলে দিই। ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা এবং একটা ধনাত্মক সংখ্যা, 2 পয়েন্ট সামথিং আর কি। তো ই যেহেতু পজিটিভ সংখ্যা, সো এক্স এর ভ্যালু নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক না কেন, হ্যাঁ, একটা ধনাত্মক সংখ্যার উপরে সূচক যেটাই হোক না কেন এই সংখ্যাটা সবসময় পজিটিভ হবে। ঠিক আছে, সো নেগেটিভ মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওকে, ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 3/2। এখন আমরা একটা কাজ করি যে ই টু দি পাওয়ার এক্স যদি 3/2 হয়, ই টু দি পাওয়ার এক্স সমান 3/2 হলে এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু কি হয়? এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু কি হয় একটু বের করে দেখি। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3/2, তাহলে এক্স এর ভ্যালু কত? দুই পাশে যদি আমি লন নিই, দুই পাশে লন নিলে এক্স লন ই ইকুয়ালস টু লন 3/2, লন ইর ভ্যালু হচ্ছে 1, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে
লন 3 ডিভাইডেড বাই 2, তাহলে এক্স এর ভ্যালু লন 3/2 হইলে, হ্যাঁ লন 3 ডিভাইডেড বাই 2 হইলে লঘুমান বা গুরুমান পাওয়া যায়। এখন লঘু না গুরুমান এক্স্যাক্টলি কোনটা পাবো এটা বুঝতে গেলে আমাকে সেকেন্ড ডেরিভেটিভে মান বসাইতে হবে, ঠিক আছে। এখন আমি একটু দেখি যে ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3/2 হলে আমার এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু কত হয়। এফ ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু হয় 4 ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 3/2 প্লাস 9, কারণ ই টু দি পাওয়ার এক্স যদি 3/2 হয় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে 2/3, হ্যাঁ, বা ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে তোমার 2/3, লব আর হরের মধ্যে স্থান বিনিময়, জাস্ট আর কিচ্ছু না। তাহলে এটা হচ্ছে তোমার 2/3। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণ 6, 9কে 3 দিয়ে ভাগ করলে 3, 3 দুগুণ 6 মানে 12 আসে। মানে এই ভ্যালুটা 12 আসতেছে, মানে গ্রেটার দেন 0 আসতেছে। আর সেকেন্ড ডেরিভেটিভ 0-র চেয়ে বড় হলে কি হয়, লঘুমান হয়। অতএব লঘুমান পাওয়া যাবে। কি পাওয়া যাবে, লঘুমান পাওয়া যাবে। লঘুমান পাওয়া যাবে। লঘুমান পাওয়ার জন্য কি করতে হবে, এই ই টু দি পাওয়ার এই যে এফ অফ এক্স এর ভ্যালু এই লন 3/2 বসাই দিতে হবে। এফ অফ এক্স এর ভ্যালু লন 3/2 বসাই দিতে হবে। অতএব লঘুমান, আমি একটু এই সেটটা মুছে দিই তাহলে। অতএব লঘুমান ইকুয়ালস টু এক্স এর ভ্যালু লন 3/2 বসানো, বা ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু আমি চাইলে একবারই বসাতে পারি 3/2, 4 × 3/2, 4 × 3/2 প্লাস 9 × ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 2/3, এটা হচ্ছে 12, লঘুমান হচ্ছে 12, ঠিক আছে। সো কি করলাম একবার বলি, যে একটা ফাংশন এটাকে এফ অফ এক্স ধরে নিলাম, ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ দুইটাই একবারে বের করে ফেললাম। এবার ফার্স্ট ডেরিভেটিভটাকে 0 ধরে আমি ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু বের করলাম, সেখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু বের করলাম, এক্স এর ভ্যালু বের করলাম, হ্যাঁ যদি লাগে। এখন ই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3/2 হলে ডাবল ডেরিভেটিভের মানটা কত, সেকেন্ড ডেরিভেটিভের মানটা কত সেটা বের করলাম, দেখলাম এটা পজিটিভ মান, 0-র চেয়ে বড় মান, তার মানে লঘুমান পাওয়া যাবে। আর লঘুমানটা কত, লঘুমানটা হচ্ছে মেইন ফাংশনে আমি ভ্যালুটা বসাই দিব। এক্স এর জায়গায় আমি লন 3/2 বসাবো, এক্স এর জায়গায় লন 3/2 বসাইতে পারি, আবার একবারে চাইলে আমি একবারে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু 3/2 বসাই দিতে পারি, তাহলে আমার ক্যালকুলেশন কম লাগতেছে। ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় 3/2 বসলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর জায়গায় আমি 2/3 বসাচ্ছি, ঠিক আছে। ওকে, এই অঙ্কটা একই অঙ্ক, দেখাও যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1/x এর গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে আমরা যেটা করব, হ্যাঁ এফ অফ এক্স ইকুয়ালস টু কত, এক্স প্লাস 1/x, এখান থেকে ফার্স্ট ডেরিভেটিভ বের করবো এ প্রাইম অফ এক্স, এটাকে আমি একটু চাইলে এইভাবে লিখে নিতে পারি, এক্স প্লাস এক্স টু দি পাওয়ার -1, তো এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, এটা হচ্ছে মাইনাস এক্স টু দি পাওয়ার -2, ঠিক আছে। ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন 0, -2টার সামনে আসলে +2, এক্স টু দি পাওয়ার -3, এটা মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই এক্স কিউব, আর এইটা মানে হচ্ছে 1 মাইনাস 1/x স্কোয়ার। ওকে ওকে, এখন ফার্স্ট ডেরিভেটিভকে আমরা 0 ধরি গুরু বা লঘু মানের জন্য, গুরু বা লঘু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরলাম, বা ফার্স্ট ডেরিভেটিভ মানে কি 1 মাইনাস 1/x স্কোয়ার, এটাকে 0 ধরলাম, ঠিক আছে। 1 ইকুয়ালস টু 1/x স্কোয়ার, এখান থেকে আমি এক্স স্কোয়ারের ভ্যালু পাচ্ছি 1, এক্স এর ভ্যালু পাচ্ছি +-1, এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, ঠিক আছে। এখন এক্স এর তো দুইটা মান আসছে +1 এবং -1, এখন এক্স এর ভ্যালু
+1 হইলে f ডাবল প্রাইম অফ x এর ভ্যালু কি হয় একটু দেখি চলো। f ডাবল প্রাইম অফ 1 এটার ভ্যালু কি হয়, x এর জায়গায় আমরা 1 বসাই দিই, 2/1 কিউব। হ্যাঁ, x এর ভ্যালু যদি +1 হয় তাহলে এখানে 1 বসাইলে 2/1 কিউব, দ্যাট মিনস হচ্ছে 2। এই ভ্যালুটা 0-র চেয়ে বড়, তার মানে x এর ভ্যালু 1 হলে আমরা পাবো লঘুমান। আবার x এর ভ্যালু, হ্যাঁ, তাহলে লিখতে পারি অতএব x = 1 হলে লঘুমান পাওয়া যাবে। লঘুমানটা কি হবে, লঘুমানটা হবে হচ্ছে x এর ভ্যালু 1 আমরা মূল ফাংশনে বসাই দেব, এখানে x এর জায়গায় বসাই দেব f(1), লঘুমান হচ্ছে f(1). এখন x এর জায়গায় 1 বসালে 1 + 1/1 = হচ্ছে 2। এটা হচ্ছে লঘুমান। এবার গুরুমানটা বের করি চলো। x এর ভ্যালু -1 এখানে বসাই দেখি, x = -1 হইলে f ডাবল প্রাইম অফ -1 এটার ভ্যালু কত হয়। হ্যাঁ, এখানে -1 বসলে 2/-1 হোল কিউব, 2/-1 হোল কিউব। এখন 2 -1 এর উপরে পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাসটা থেকে যাবে, ভ্যালুটা হচ্ছে -2, মানে 0-র চেয়ে ছোট। সেকেন্ড ডেরিভেটিভ 0-র চেয়ে ছোট হইলে আমরা পাই হচ্ছে গুরুমান। অতএব x = -1 হইলে গুরুমান পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে গুরুমানটা কত হবে, গুরুমানটা হবে x এর ভ্যালু -1, এটা আমরা এই মূল ফাংশনে, মেইন ফাংশনে x এর জায়গায় বসাই দেব f(-1), এটাই হচ্ছে আমাদের গুরুমানটা। x এর জায়গায় -1 বসাই দেব, -1 + 1/-1 ভ্যালুটা আসবে -2। তাহলে গুরুমান আসতেছে -2, লঘুমান আসতেছে +2। তাহলে কি হইল, গুরুমান লঘুমান অপেক্ষা ছোট। তাহলে অতএব গুরুমান লেস দেন লঘুমান। শেষ। দেখাইতে বলছিল, দেখাই দিলাম শর্ট। কারণ তোমরা অনেকেই হয়তো ভাবতেছো ভাই লঘুমান মানে লঘিষ্ঠ মানটা কিভাবে গরিষ্ঠ মানের চেয়ে ছোট বড় হয়। হ্যাঁ, গরিষ্ঠ মান ছোট হইলো, লঘিষ্ঠ মান বড় হইলো, এটা কিভাবে হইলো। তো যারা একদম গুরুমান লঘুমানের বেসিক পড়ছো তারা জানো, হ্যাঁ, গুরুমান লঘুমান আসলে গ্রাফের কোন পয়েন্টটা। তো এইটাকে যদি তুমি ডেসমসে দেখো তাহলে গ্রাফটা দেখতে পারবা। গ্রাফটা হচ্ছে এরকম, গ্রাফটা অনেকটা এরকম আর কি। সো এই জায়গায় পাওয়া যায় গুরুমান আর এই জায়গায় পাওয়া যায় লঘুমান। তো বুঝতেই পারতেছো লঘুমান ভ্যালুটা এটা আসছে কত, এখানে লঘুমান আসছে হচ্ছে তোমার 2 +2 আর গুরুমান আসছে -2। এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে +2 আর এই ডিস্টেন্সটা হচ্ছে -2। তো লঘুমান উপরে, গুরুমান নিচে, লঘুমান 2, গুরুমান -2। এবং দেখতেছোই গ্রাফটা এরকম। গ্রাফটা হচ্ছে আরেকবার আঁকি, গ্রাফটা দুইটা পার্ট আছে এরকম, হ্যাঁ, দুইটা পার্ট আছে, এক্সাক্ট না, এক্সাক্ট এরকম না, এরকম আর কি, কাছাকাছি। তো এই জায়গায় লঘুমান, এই জায়গায় গুরুমান, এবং গুরুমানটা নিচে আছে, লঘুমানটা উপরে আছে। তো লঘুমান বড়, গুরুমান ছোট। ঠিক আছে, সো গ্রাফগুলো দেখলে কিন্তু আমাদের কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয় এবং অ্যাডমিশনের সময় হেল্প পাবা। অঙ্ক করতে পারা এক জিনিস আর অঙ্ক বুঝে ফিল করে করতে পারা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, ওকে। এখানে কি বলছে, দেখাও যে এইটার কোনো গুরু অথবা লঘুমান নাই। তো ওকে ফাইন, এটা হচ্ছে ফাংশনটা। তাহলে f'(x) কি হবে, f'(x) হচ্ছে তোমার x³ এর ভ্যালু 3x² - 6x + 6। এখন লঘুমান বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কি হয়, 0 হয়। গুরু বা লঘুমানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ কি হয়, 0 হয়। এখন ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু কত, এখানে 3x² - 6x + 6 = 0। উভয় পক্ষকে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে x² - 2x + 2 = 0। x এর একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে x এর দুইটা মান পাবো। আমি একটু চট করে এই সমীকরণের নিশ্চয়কটা একটু বের করে ফেলি। নিশ্চয়ক তোমরা 9-10-এও পড়ছো, HSC তো পড়বা সেকেন্ড পেপারে।
বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে বি এর ভ্যালু -2, বি স্কোয়ার মাইনাস 4ac, এর ভ্যালু 1, সি এর ভ্যালু 2, তাহলে এটা কত আসে? এটা হলো 4, এটা হলো -8, তার মানে -4। নিশ্চয়ক 0 থেকে ছোট, নিশ্চয়ক 0 থেকে ছোট মানে এক্স এর কোনো বাস্তব মান নাই। আর আমি আগেই বলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যে সমীকরণটা পাওয়া যায়, ওই বলছিলাম হ্যাঁ এইখানে মুছে দিছি, হ্যাঁ মুছে দিছি, বাট এখানেই বলছিলাম বোঝানোর সময় যে ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যে সমীকরণটা পাওয়া যায় সেই সমীকরণের নিশ্চয়ক যদি 0 থেকে ছোট হয় তার মানে এক্স এর কোনো বাস্তব মান থাকে না এবং সেই ক্ষেত্রে কোনো গুরু বা লঘু মান থাকে না। ঠিক আছে, তাহলে আমি এই কথাটা এখানে লিখবো, এক্স এর কোনো বাস্তব মান পাওয়া যাবে না, বাস্তব মান নেই, অতএব এফ অফ এক্স এর কোনো গুরুমান বা লঘুমান কোনোটাই নেই, লঘুমান নেই। সো লঘুমান গুরুমানের বিভিন্ন ভ্যারাইটিসের ম্যাথ করে দিলাম। ঠিক আছে, সো এই টাইপেরই ম্যাথ আসে পরীক্ষায়, একটু ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা একটা ম্যাথ ইয়ার ফাইনালে কমন পাবা। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের পরে চলো এবার আমরা ত্রিকোণমিতিতে যাই। আর ত্রিকোণমিতির জন্য আমাদের এনাম ভাইয়ার একটা ওয়ান শট ক্লাস আছে, যেই ওয়ান শট ক্লাসটা তোমাদের ইয়ার ফাইনালের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ ত্রিকোণমিতির ম্যাথগুলোতে মেইন প্রবলেম যেটা হয় তোমাদের সেটা হচ্ছে যে কখন কোন ফর্মুলা ইউজ করতে হয় এটা বুঝতে পারো না, যে স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা থেকে কি প্রমাণ করতে হবে, কোন জায়গায় যাইতে হবে, ওই জায়গায় যাওয়ার যে স্টেপসগুলো এটা বুঝতে পারো না। সো এই ওয়ান শট ক্লাসটা করবা, তাহলে আর ত্রিকোণমিতিতে আশা করি কোনো প্রবলেম থাকবে না। আর ম্যাট্রিক্স নির্ণায়কের তো আমি খুব সিলেক্টিভ কিছু প্রবলেম দেখাইছি, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেমগুলো দেখাইছি। আর কেউ যদি ডিটেইলে পড়তে চাও, থরলি পড়তে চাও আফটার ইয়ার ফাইনাল, তাহলে তার জন্য আমি এই প্লে লিস্টটা সাজেস্ট করবো। এখানে 6টা ভিডিও আছে, 6টা ভিডিও দেখলে ম্যাট্রিক্স নির্ণায়কের A to Z তোমার কাভার হয়ে যাবে। ঠিক আছে, আর এই দুইটা প্লে লিস্টই তোমরা পাবা হচ্ছে শিখর ইউটিউব চ্যানেলে। ওকে, তাহলে আজকে পর্যন্তই। আশা করি তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা ভালো হবে। আর যারা এই ভিডিওটা দেখছো, এর আগেও কিন্তু একটা পর্ব আসছে, সেই পর্বটা যারা মিস করছো দেখে ফেলো, শিখর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে। কি ভাই? জয় বাংলাদেশ।